দেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট আজ আকার 9,38,000 কোটি টাকা পেশ করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেটে দাম কমবে এসি, ফ্রিজ, শিশু খাদ্য, ওষুধ, মোবাইল ফোনের, বাড়বে বিড়ি, সিগারেট, রড, দেশীয় মদ, বাইসাইকেলের দাম। সব দলের সংসদ সদস্যরা সমানভাবে সহযোগিতা পাবে সংসদের প্রধানমন্ত্রী, কারো প্রতি পক্ষপাতিত্ব করবে না সরকার। বিএসএফ এর পুশিনের অপচেষ্টা চলছে, সীমান্তে জড়ো করেছে আরো 296 ব্যক্তিকে, কড়া পাহারায় বিজেপি ও স্থানীয়রা। ঘুষ না পেয়ে যশোরে উচ্ছেদ অভিযান, 4 শতাধিক স্থাপনা গুড়িয়ে দিয়েছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কর্মকর্তা তুহিন। বর্ণিল আয়োজনে আজ মেক্সিকোয় পর্দা উঠছে ফিফা বিশ্বকাপের, উদ্বোধনী মঞ্চ মাতাবেন গ্লোবাল সুপারস্টার শাকিরা। এবং মিরপুরে আজ দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ অস্ট্রেলিয়া, 1 ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করতে চায় টাইগাররা। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর। ইলাস্টোমেরিক ইমালশন থাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস, কালার অফ জয়। সংবাদ সকালে দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি নাভিলা হাসরাত। এবার বিস্তারিত। শুরুতেই 2026-2027 অর্থ বছরে বাজেট বিশ্লেষণ। আজ ঘোষণা হতে যাচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট। 2026-2027 অর্থ বছরে এ বাজেটের আকার 9,38,000 কোটি টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ, যেখানে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে 6,95,000 কোটি টাকা। জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য থাকছে 6.5%। সেই সঙ্গে 7.5% ঘরে মূল্যস্ফীতি রাখতে চাইছে সরকার। অর্থনীতিবিদরা বলছেন, শুধু বাজেটের আকার বাড়ালেই হবে না, তা বাস্তবায়নের সক্ষমতা এবং রাজস্ব আহরণের বাস্তবসম্মত কৌশলই হবে বড় চ্যালেঞ্জ। সাদিয়া লাবনের প্রতিবেদন। নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি পূরণের লক্ষ্য নিয়ে দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট দিতে যাচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার। 2026-27 অর্থ বছরের জন্য এই বাজেটের আকার ধরা হয়েছে 9,38,000 কোটি টাকা। এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবিতে বরাদ্দ থাকছে 3 লাখ কোটি টাকা। পরিচালন ব্যয়ের মধ্যে ঋণের সুদ পরিশোধে যাবে সর্বোচ্চ বরাদ্দ। এরপরেই সর্বোচ্চ ব্যয় হবে ভর্তুকিতে, যার পরিমাণ প্রায় 1,20,000 কোটি টাকা। বাজেটে মোট ব্যয়ের বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা। এর মধ্যে এনবিআর থেকে আদায় হবে 6,04,000 কোটি টাকা। আসছে বাজেটে ব্যয় ও আয়ের ব্যবধান দাঁড়াচ্ছে 2,43,000 কোটি টাকা। এই ঘাটতি মেটাতে ব্যাংক ও বিদেশি ঋণের উপর মাত্রাতিরিক্ত নির্ভরতা বাড়বে, যা বাজেট বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। সেই সঙ্গে সরকারকে সামলাতে হবে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর সংস্কার সংক্রান্ত চাপও। ব্যাংক বরোয়িং যেটা টার্গেট করছে, যদি বাজেট বাস্তবায়ন 80 ভাগেও রাখতে পারে, আমার ধারণা এইটার চেয়ে বড় অ্যামাউন্টই বরোয়িং যেতে হবে ব্যাংক বরোয়িংয়ে। কেননা রাজস্বের যে টার্গেট করেছে, এটা আমি খুব রিয়েলিস্টিক মনে করি না। রাজস্ব আগামী বছরেও রাজস্ব সংগ্রহ দুর্বলই থাকবে। হিস্টোরিক্যাল দুর্বলতা, রিফর্মের অভাব, কাঠামোগত সমস্যা, এগুলো তো আছেই। বাংলাদেশে এখন যেই অর্থনৈতিক পরিস্থিতি আছে, তাতে এই বাজেটে যেই লক্ষ্যমাত্রা রাখা হয়েছে তার অধিক ব্যাংক বোরোয়িংয়ে সরকারের যাওয়াটা ঠিক হবে না। ব্যাংক বোরোয়িংটাকে নিয়ন্ত্রিত রাখাটা এখন সরকারের জন্য গুরুত্বপূর্ণ। কয়েক বছর ধরেই ঊর্ধ্বমুখী দেশের মূল্যস্ফীতির পারদ। এই অবস্থায় আগামী অর্থ বছরে মূল্যস্ফীতি 7.5% ঘরে রাখার লক্ষ্য সরকারের। সেই সঙ্গে বাড়ানো হচ্ছে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা। গুরুত্ব দেওয়া হচ্ছে ফ্যামিলি কার্ড আর কৃষক কার্ডের মতো কর্মসূচিগুলোতে। রাজনৈতিক সরকার, ইলেক্টেড গভর্নমেন্ট অনেক বড় ম্যান্ডেট নিয়ে আসছে, মানুষের অনেক প্রত্যাশা আছে। সুতরাং ওই তাদের ভোটার এবং সিটিজেনদের জন্য কিন্তু বিভিন্ন কিছু করতে হবে, বিশেষ করে লো ইনকাম, লোয়ার মিডল ইনকাম, রুরাল পপুলেশন। সেই জায়গায় হয়তো সোশ্যাল প্রোটেকশন বা এই যে ফ্যামিলি কার্ডের মতো যে ইনোভেটিভ অ্যাপ্রোচগুলো, সেগুলার দেখা যাবে যে সেগুলার একটা বড় ব্যবহার হচ্ছে। বাজেটে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার পাশাপাশি বিনিয়োগ বাড়ানো এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে আরও শক্তিশালী করতে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে 6.5%। একদিকে উচ্চ মূল্যস্ফীতি, অন্যদিকে রাজস্ব আদায়ের চ্যালেঞ্জ, সেই সাথে আছে বিনিয়োগ আর কর্মসংস্থান বাড়ানোর চাপ। এত সব চ্যালেঞ্জ সামনে নিয়েই ঘোষণা করা হচ্ছে 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট। এই বাজেট সাধারণ মানুষের জীবনযাত্রায় স্বস্তি আনার পাশাপাশি কতটা গতি ফিরিয়ে আনতে পারে দেশের অর্থনীতিতে, সেটি এখন বড় প্রশ্ন। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা।
ফ্রিডম নিয়ে এলো স্কুটি নাকি গোল্ড অফার। স্টিকারে থাকা কিউআর কোড স্ক্যান করে প্যাকের ভেতরের কোডটি দাও আর প্রশ্নের উত্তর দিয়ে জিতে নাও স্কুটি অথবা গোল্ড কয়েন। দেশীয় শিল্প সুরক্ষা, বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টি সহ রপ্তানিতে উৎসাহ দিতে 2026-27 অর্থ বছরের বাজেটে কর ছাড়ের সঙ্গে থাকছে ভ্যাট ও শুল্ক কর ছাড়ের সুযোগ। সেই সঙ্গে জনগণকে মূল্যস্ফীতির চাপ থেকে স্বস্তি দিতে কৃষি সহ 60টি ভোগ্য পণ্যের উৎসে কর কমিয়ে 0.5% করা হতে পারে। এতে বিভিন্ন পণ্য ও সেবার দাম কম বেশি হবে। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। 2026-27 অর্থ বছরের বাজেটে দেশীয় শিল্প সুরক্ষায় বড় ধরনের কর ছাড় ও শুল্ক সুবিধা দেওয়ার পরিকল্পনা করছে সরকার। এর ফলে দেশে উৎপাদিত অনেক পণ্যের দাম কমতে পারে, আবার আমদানি নির্ভর কিছু পণ্যের দাম বাড়বে। লাগামহীন মূল্যস্ফীতির চাপে দিশেহারা ভোক্তাদের কিছুটা স্বস্তি দিতে বাজেটে কৃষি সহ 60টি ভোগ্য পণ্যের উৎসে কর কমিয়ে 0.5% করতে যাচ্ছে সরকার। এতে ধান, চাল, গম ও ভোজ্য তেল সহ বেশ কিছু নিত্যপণ্যের দাম কমতে পারে। বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার কারণে নতুন অর্থবছরের শুল্ক ছাড়ের বড় অংশ নবায়নযোগ্য জ্বালানি খাতে দেয়া হতে পারে। এজন্য সৌরবিদ্যুৎ ও বৈদ্যুতিক গাড়ি খাতে বড় ধরনের কর ছাড় ও প্রণোদনা দেওয়ার পরিকল্পনা করছে সরকার। এতে কমতে পারে ইলেকট্রিক গাড়ি ও ই-বাইকের দাম। দেশীয় ইলেকট্রনিক্স পণ্যের বাজার সম্প্রসারণে বাজেটে কর ছাড় সুবিধা 2030 থেকে 2035 সাল পর্যন্ত বাড়ানো হতে পারে। এতে কমতে পারে টিভি, ফ্রিজ, এসি সহ দেশে উৎপাদিত ইলেকট্রনিক্স পণ্যের দাম। এছাড়া দেশে তৈরি ল্যাপটপ, কম্পিউটার, মনিটর সহ মোবাইল ফোনের দাম কমতে পারে। এদিকে সরকারের ক্রিয়েটিভ ইকোনমির অংশ হিসেবে বিভিন্ন বাদ্যযন্ত্র আমদানিতে শুল্ক কর প্রত্যাহার হতে পারে। এতে দেশের বাজারে থাকা বাদ্যযন্ত্রের দাম কমতে পারে। লিপস্টিক, লোশন, ফেস ক্রিম, ফেস ওয়াশ আমদানিতে কেজি প্রতি শুল্ক কমিয়ে $7 করা হতে পারে। এতে কমতে পারে এসব প্রসাধনী সামগ্রীর দাম। আমদানি করা শিশু খাদ্যের দামও কমতে পারে। স্বর্ণ বিক্রিতে 5% ভ্যাট কমিয়ে 2,500 টাকা নির্ধারণ করা হতে পারে। মোবাইল সিমের 300 টাকা কর বাতিল হতে পারে। এছাড়া কিডনি ডায়ালাইসিস ফিল্টার আমদানিতে 5% আগাম কর প্রত্যাহার হতে পারে। সেই সঙ্গে কন্টেন্ট ক্রিয়েটরদের সব ধরনের ভ্যাট এবং কর প্রত্যাহার করা হতে পারে। সিগারেটের ফিল্টার তৈরির কাঁচামালের উপর 300% এবং নিকোটিনের উপর 350% সম্পর্ক শুল্ক আরোপ করা হতে পারে। এতে উচ্চ স্তরের 10 শলাকার সিগারেটের প্যাকেটের দাম বাড়তে পারে। এছাড়া দাম বাড়ার ক্ষেত্রে কাজু বাদাম আমদানিতে শুল্ক হার 5% থেকে বাড়িয়ে 25% করা হতে পারে। উচ্চ মূল্যের হিমায়িত মাছ আমদানির উপর 15% মূল্য সংযোজন কর আরোপ করা হতে পারে। পাশাপাশি রড সহ স্টিল পণ্যের ভ্যাট 150 থেকে 350 টাকা বাড়তে পারে। নতুন অর্থ বছরের বাজেটে প্রান্তিক করদাতাদের যথাসম্ভব করের চাপ কমাতে পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এছাড়া ব্যবসায়ীদের জন্য কর ছাড়ের পাশাপাশি ভ্যাট ও আমদানি শুল্ক কর ছাড়ের মতন সুযোগ থাকছে। সব মিলিয়ে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে সরকারের এসব পদক্ষেপ কতটুকু সুফল বয়ে আনে সেটি এখন দেখার বিষয়। আরাফাত ইসলাম, দেশ টিভি, ঢাকা। 9,38,000 কোটি টাকার বাজেট আসছে আজ। তবে বাজেটের বিশাল অঙ্কের চেয়ে সাধারণ মানুষের আগ্রহ তাদের দৈনন্দিন জীবনের প্রভাব নিয়ে। নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান, নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষায় বরাদ্দ বাড়ানো সহ নানা প্রত্যাশা সাধারণ মানুষের। বাজারে নিত্যপণ্যের উচ্চ মূল্য আর সীমিত আয়ের চাপে ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের জীবনযাত্রা। এমন বাস্তবতায় নতুন বাজেট নিয়ে তাদের প্রধান প্রত্যাশা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং স্বস্তির জীবন। বাজেটে কোনো কিছু বাড়ানো যাবে না। দেশের অবস্থা তো এখন এমনিই সমস্যা, বুঝেন নাই? এখন কাজকর্ম, ব্যবসা বাণিজ্য এগুলো কম। বাজেট বাড়াইলে পরে বাড়াইতে হবে। গরিব মানুষ খায়া বাঁচতে পারি, আমাদের জন্য অর্থ যদি কম, জিনিসের দাম যদি কমে তাহলে আমরা খায়া পরে গরিব মানুষ বাঁচতে পারবো। শুধু মূল্যস্ফীতি নয়, তরুণদের বড় প্রত্যাশা কর্মসংস্থান। বিশেষ করে শিক্ষিত বেকারদের জন্য নতুন চাকরির সুযোগ এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির দাবি জানান অনেকেই। বাজেটটা যদি বাস্তবায়ন করা যায় তাহলে আমাদের যে এখন ইয়াং সমাজের একটা সমস্যা আছে, আমরা সবাই আসলে অস্বস্তিতে আছি, এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারি। আমাদের খাবার প্রয়োজন, চাল ডাল, তরি তরকারি ইত্যাদি, এগুলোর প্রতি বাজেট কম থাকুক, এটাই আমরা চাই। মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের আরেকটি আশা করের বোঝা না বাড়িয়ে সেবার মান উন্নয়ন। স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানোর দাবিও জানান তারা।
স্বচ্ছভাবে ভোট দিছি, ভোটটা সুষ্ঠু হয়েছে, এই সরকারের কাছে অনেক প্রত্যাশা। মাল সামানার দাম যেন অতিরিক্ত বৃদ্ধি না পায় সেদিকে নজর রাখতে হবে, আর বিশেষ করে সামরিক খাতে বাজেটটা বৃদ্ধি করা প্রয়োজন। তবে শুধু ঘোষণার মধ্যে সীমাবদ্ধ না থেকে বাজেটের সুফল যেন সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছায়, এমনটাই আশা সবার। শাহিনুর ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। সরকারি দল কিংবা বিরোধী, সরকারের পক্ষ থেকে যে কোনো সহযোগিতার সব দলের সংসদ সদস্যদের সমানভাবে পৌঁছে দেয়া হবে। সরকার কারো প্রতি পক্ষপাতিত্ব করবে না বলে সাফ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজ এলাকার উন্নয়নের সব দলের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে পারবে বলেও জানান তিনি। দুর্নীতিমুক্ত থেকে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক সেবা প্রদানে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কঠোর নির্দেশনাও দিয়েছেন সরকার প্রধান। জাতীয় সংসদ ভবনের বাজেট অধিবেশনের চতুর্থ দিন শুরু হয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে। আপনাকে ধন্যবাদ। সংসদ সদস্যের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, জনগণের হয়রানি কমাতে শিগগিরই সরকারি সেবা প্রদান ডিজিটালাইজেশন করা হবে। স্বচ্ছ ও জবাবদিহিতামূলক সেবা নিশ্চিতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের দুর্নীতি প্রতিরোধে কঠোরভাবে নির্দেশনা দেন। বিভিন্ন সময় প্রশাসনিক দফতরগুলোতে সাধারণ মানুষ বিভিন্নভাবে অনেক সময় হয়রানির শিকার হয়। এই হয়রানি মুক্ত করার জন্য একই সাথে এগুলো যাতে অ্যাকাউন্টেবল বা স্বচ্ছ রাখা যায় সে ব্যাপারেও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। বিনা সংকোচে যে কোনো দলের সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য পরামর্শ নিতে সরাসরি যোগাযোগ করতে পারবেন প্রধানমন্ত্রীর সঙ্গে। আপনার এলাকার যদি কোনো উন্নয়নের কোনো বিষয় যদি আমার সহযোগিতা করার কিছু থেকে জানাবেন, আমি সরাসরি আপনাকে সহযোগিতার চেষ্টা করব। দলমত নির্বিশেষে সকল সংসদ সদস্যের কাছে সরকারি সেবা পৌঁছে যাবে, কারো প্রতি পক্ষপাতিত্ব করা হবে না বলেও জানান সরকার প্রধান। বর্তমান সরকার দেশের সম উন্নয়নে বিশ্বাস করে। সরকার দলীয় সংসদ সদস্যরা যেভাবে এলাকার উন্নয়ন করবেন ঠিক একইভাবে সরকারের সম্পূর্ণ সহযোগিতা থাকবে। বিরোধী দলীয় সদস্যবৃন্দ যারা আছে তাদের এলাকা আমরা সমানভাবে কাজ করার চেষ্টা করব। প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, দেশি বিদেশি বিনিয়োগকারীদের জন্য ব্যবসা বান্ধব পরিবেশ তৈরিতে আগামী বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বিদেশি বিনিয়োগ আনতে পারলে মিলবে 1.5% প্রণোদনা। আমরা শুধু বিদেশি বিনিয়োগী যে আকর্ষণ করতে চাইছি তা না, একই সাথে আমরা আমাদের দেশীয় বিনিয়োগকারী যারা আছেন তাদেরকেও আমরা উৎসাহিত করতে চাইছি। বিদেশ থেকে সেটি কোনো বাংলাদেশি হোক অথবা কোনো বিদেশি হোক নাগরিক, যে পরিমাণ ইনভেস্টমেন্ট তারা নিয়ে আসবে 1.5% তাদেরকে আমরা কনসালটেন্ট ফি বা কমিশন যেভাবে আপনি বলুন না কেন সেটা আমরা তাদেরকে দিব। আসন্ন বর্ষা মৌসুমে 3,14,00,000 চারা রোপণ করার কথা জানান প্রধানমন্ত্রী। উপস্থাপন করব এই সরকারের প্রথম। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। প্রবাসীদের হয়রানি বন্ধে টাস্ক ফোর্স গঠন করতে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করবে শ্রম মন্ত্রণালয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এর আগে সংসদে প্রবাসীদের কল্যাণে টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব উত্থাপন করেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। শ্রম প্রতিমন্ত্রী নুরুল হক নূর জানান, বিদ্যমান রিক্রুটিং এজেন্সিগুলোর লাইসেন্স যাচাই বাছাই করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রদূতদের বিরুদ্ধে অভিযোগ মিললেই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। জাতীয় সংসদের বাজেট অধিবেশনের চতুর্থ দিনে রেমিটেন্স যোদ্ধাদের যথাযথ সম্মান দিতে প্রস্তাব উত্থাপন করেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এ সময় প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের নানা সমস্যার কথা তুলে ধরেন সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা। ভুয়া এজেন্সির হয়রানি থেকে মুক্তি দিতে বিদ্যমান রিক্রুটিং এজেন্সির লাইসেন্স যাচাই বাছাই করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে বলে জানান শ্রমমন্ত্রী নুরুল হক নূর। প্রধানমন্ত্রীর আমরা অনুমতি নিয়েছি এই লাইসেন্সগুলোর কার্যক্রম যাচাই বাছাই করে একটা গ্রেডিং করা, এবং সেটা যদি আমরা করতে সক্ষম হই সেক্ষেত্রে আমরা আশা করি এই প্রতারণা কিংবা জালিয়াতি এগুলো বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে পারবো। রাষ্ট্রদূতদের দুর্নীতি প্রমাণ দেখতে পারলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। প্রত্যেকটা কর্মকর্তার কাজ হলো সে সকল দেশের বাংলাদেশিদের যে কোনো সমস্যা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা, এটাই আমাদের নির্দেশনা। সেইটা যদি কোনো ব্যত্যয় কোথাও ঘটে এবং আপনারা যদি আমাদেরকে সেই ইনফরমেশন দিয়ে সহযোগিতা করতে পারেন, অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় উইথ দ্য হেল্প অফ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আমরা সেটা অবশ্যই দেখব এবং সেটা বন্ধ করব অবিলম্বে। প্রবাসীদের দুঃখ কষ্টের কথা বলতে গিয়ে আবেগী হয়ে যান বিরোধী দলীয় নেতা। প্রবাসীদের হয়রানি বন্ধে একটি টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব করেন তিনি।
যে একটা সংসদীয় টাস্ক ফোর্স হতে পারে। দুনিয়ার ভালনারেবল যে সমস্ত কান্ট্রি যেখানে আমাদের সমস্যাগুলো বেশি, এই টাস্ক ফোর্স মাঝে মাঝে ফিজিক্যালি সেগুলো ভিজিট করবে, করে তাদের কথা নিজ কানে শুনবে। সেখানে দূতাবাসের আমাদের কর্মকর্তা কর্মচারীরাও থাকবেন। ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যে মুগ্ধতা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, বিরোধী দলীয় নেতার প্রস্তাবে সায় দিয়ে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে টাস্কফোর্স গঠন করতে শ্রম মন্ত্রণালয়কে জানানো হয়েছে। আজকে যে প্রস্তাবটা নিয়ে এসেছেন, পার্লামেন্টকে ভাইব্রেন্ট করেছেন, তার এই ভাইব্রেন্ট প্রপোজালের জন্য তাকে প্রথমে আমি ধন্যবাদ জানাই। টাস্কফোর্স সম্পর্কিত যে প্রস্তাবটা দিয়েছেন সেটা শ্রম মন্ত্রণালয় পরীক্ষা নিরীক্ষা করে আমার মনে হয় একটা টাস্কফোর্স প্রতিষ্ঠা করা যায়। মালয়েশিয়া শ্রমবাজার উন্মুক্ত করা প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের অন্যতম উদ্দেশ্য বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। বাধার মুখে একের পর এক ব্যর্থ হচ্ছে বিএসএফ এর পুশিন চেষ্টা। এরই মধ্যে অন্তত 53টি পুশিনের ঘটনা রুখে দিয়েছে বিজিবি। রংপুর অঞ্চলে এক সপ্তাহে 330 জনের বেশি মানুষকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। ভারতের বিভিন্ন হোল্ডিং সেন্টার, বিএসএফ ক্যাম্প ও সীমান্তবর্তী এলাকায় আরও 296 ব্যক্তিকে জড়ো করে রেখেছে তারা। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, আলোচনার মাধ্যমেই হতে পারে এই উত্তেজনাকর পরিস্থিতির অবসান। সহকর্মীদের সহায়তায় আপনপুর প্রতিবেদন। অবৈধভাবে ভারত থেকে মানুষকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিচ্ছে বিএসএফ। অনেকদিন ধরে এই অবৈধ কর্মকাণ্ড চালিয়ে আসছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী। ভারতে পশ্চিমবঙ্গ সরকারে পালাবদলের পর বেড়েছে পুশিনের এই অপচেষ্টা। এ সময়ে যশোর অঞ্চলে 14টি, রংপুরে 29টি, সরাইলে 9টি ও কক্সবাজার অঞ্চলে 1টি পুশিনের অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি। সীমান্তে কোনো প্রকার অবৈধ পুশিন করবেন না। আর গেল 7 দিনে শুধুমাত্র রংপুর অঞ্চলেই 330 জনের বেশি মানুষকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে ব্যর্থ হয় তারা। পরে টার্গেট করে মেহেরপুর, ঝিনাইদহ, যশোর ও সাতক্ষীরা অঞ্চল দিয়ে। এসব এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করে সতর্ক অবস্থানে আছে বিজিবি। কোনো প্রকার পুশিন আমরা অ্যালাউ করব না। পুশিন ঠেকানোর জন্য যত ধরনের ব্যবস্থা নেওয়া দরকার আমরা যতভাবে পেরেছি, সেটা আপনি টেকনিক্যালি বলেন, আপনি ইকুইপমেন্ট বেসিসে বলেন, আপনি ম্যান পাওয়ার ইনভলভমেন্ট বলেন, সকল কিছুই আমরা করেছি। সারা বাংলাদেশেরই আমাদের সীমানায় আমরা সতর্ক অবস্থানে আছি। প্রতিটি সদস্যই সীমানাতে আমরা দিবারাত্রি 24 ঘন্টা প্রহরায় দিচ্ছি। সবশেষ পাওয়া তথ্য বলছে, ভারতের বিভিন্ন হোল্ডিং সেন্টার, বিএসএফ ক্যাম্প ও সীমান্তবর্তী এলাকায় নতুন করে 259 থেকে 296 ব্যক্তিকে জড়ো করে রাখা হয়েছে পুশিন করার জন্য। এসব ঘটনায় বাড়ছে উদ্বেগ, সীমান্তে দেখা দিচ্ছে উত্তেজনা। আমরা চাই না যে ভারত থেকে কোনো প্রকার অবৈধভাবে লোক বাংলাদেশে প্রবেশ করুক। আমাদের চিন্তা হলো আমরা 70 দেশে বাস করি, আমাদেরই জায়গা হয় না, ভারত থেকে লোকজন নামাই দিলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো। পুশিনের ঘটনাকে অবৈধ ও দুঃখজনক উল্লেখ করে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, কূটনৈতিক তৎপরতা ও আলোচনার মাধ্যমে এর সমাধান সম্ভব। যে পুশিনের ঘটনা ঘটছে এগুলো অত্যন্ত দুঃখজনক। আমরা জানি যে সীমান্তে পুশ ইন, আন্তর্জাতিক রিফিউজি আইন, ইন্টারন্যাশনাল মানবাধিকার কনভেনশন এবং আন্তর্জাতিক নাগরিক অধিকার, এই সব কিছু মিলিয়ে এটা অবৈধ এবং এটা গ্রহণযোগ্য নয়। আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তির অন্যতম একটা পদ্ধতি হলো আলোচনা। এই আলোচনা বা কোনো মেডিয়েশনের মাধ্যমে কোনো আরবিট্রেশন এখানে কাজে লাগবে না। সুতরাং একটা পিসফুল সেটেলমেন্টের জন্য আলোচনাটাই যথেষ্ট। তবে সমঝোতা ছাড়া কোনোভাবেই পুশিন গ্রহণযোগ্য নয় বলছেন তারা। আপনপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। সাভারে দেশ টেলিভিশন ও এসএ টিভির 3 সাংবাদিকের ওপর হামলার মামলার প্রধান আসামি শীর্ষ মাদক ব্যবসায়ী শামীম সহ 3 জনকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। গত 22 মে মাদক সংক্রান্ত সংবাদ সংগ্রহের জন্য সাভারের আইচা নোয়াদ্দা এলাকায় গেলে হামলার শিকার হন তারা। সাভারে সাংবাদিকদের উপর হামলার মামলার প্রধান আসামি শীর্ষ মাদক ব্যবসায়ী শামীম সহ 3 জনকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে কক্সবাজার সদর থানা এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কদম আলী।
গেল 22 মে দুপুরে মাদক সংক্রান্ত সংবাদ সংগ্রহের জন্য সাভারের আইচা নোয়াদ্দা এলাকায় যান দেশ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার তাইফুর রহমান তুহিন, ক্যামেরা পার্সন মনিরুল হক কায়ুম এবং এসএটিভির সাংবাদিক সাদ্দাম হোসেন। এ সময় স্থানীয় মাদক কারবারিদের একটি সংঘবদ্ধ চক্র তাদের উপর হামলা চালায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী হামলাকারীরা 3 সাংবাদিককে মারধরের পর জিম্মি অবস্থায় একটি গ্যারেজে নিয়ে যায়। সেখানেও দেশীয় অস্ত্র দিয়ে নির্যাতন চালানোর পাশাপাশি দেশ টেলিভিশনের গাড়ি ও ক্যামেরা ভাঙচুর করে ছিনিয়ে নেয় ক্যামেরা, মেমোরি কার্ড সহ বিভিন্ন সরঞ্জাম। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত সাংবাদিকদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনার পর 4 জনকে আটক করা হলেও মাদক সিন্ডিকেটের মূল হোতা শামীম সহ কয়েকজন পালিয়ে যায়। তবে তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখে পুলিশ। শেষমেশ শামীম সহ 3 জনকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়। হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন সাংবাদিক নেতারা। আলী আকাশ, দেশ টিভি, ঢাকা। যশোরের নতুন উপশহর এলাকায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযানকে ঘিরে ঘুষ, বাণিজ্য, ক্ষমতার অপব্যবহার ও প্রতিহিংসার অভিযোগ উঠেছে প্রশাসনিক কর্মকর্তা ইমদাদুল ইসলাম তুহিনের বিরুদ্ধে। ভুক্তভোগীদের দাবি, মোটা অঙ্কের অর্থ না দেয়ায় 4 শতাধিক ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান গুঁড়িয়ে দেয়া হয়েছে। এ কর্মকর্তা অনেকের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। কয়েকদিন চেষ্টা করেও ধূর্ত এই কর্মকর্তার দেখা মেলেনি। গত 10 ও 11 মে যশোর নতুন উপশহর, বাবলতলা ও ঢাকা রোড এলাকায় উচ্ছেদ অভিযান চালায় গৃহায়ণ কর্তৃপক্ষ। সংস্থাটির দাবি, প্রায় 5 একর সরকারি জমি উদ্ধার করা হয়েছে। তবে ক্ষতিগ্রস্তদের অভিযোগ, পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদের আগের রাতে নামমাত্র মাইকিং করে পরদিন সকালে ভাঙচুর শুরু হয়। মুহূর্তেই খোলা আকাশের নিচে ঠাঁই হয় 4 শতাধিক পরিবারের। উচ্ছেদের আগে কিছু পরিবারের কাছে মোটা অঙ্কের অর্থ দাবির অভিযোগ উঠেছে গৃহায়ণ কর্তৃপক্ষের প্রশাসনিক কর্মকর্তা ইমাদুল ইসলাম তুহিনের বিরুদ্ধে। ইমদাদুল হক তুহিন, সে মূলত আমার কাছে ঘুষ চাইছে। ঘুষের আমি 30 লাখ টাকা দেইনি বলে আজকে আমার এই ক্ষতি সে করেছে। কেন ভাঙলো আমি জানি না, আমার কোনো নোটিশও দেয়নি, কোনো হাউজিং টাকাও পাবে না, আমার জমির টাকা শোধ। ইমাদুল ইসলাম তুহিন 2018 সালে যশোরের গৃহায়ণ কর্তৃপক্ষের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে যোগ দেন। 2022 সালে তাকে দুর্নীতির অভিযোগে বগুড়ায় বদলি করা হলেও 3 মাসের মাথায় আবারও যশোরে শপথে ফিরে আসেন। এদিকে বৈধ দলিল থাকা সত্ত্বেও ভাঙচুর করা হয় ঘরবাড়ি, আসবাবপত্র ও ব্যবসা প্রতিষ্ঠান। এর আগে পূর্বের বরাদ্দ বাতিল হয়েছে জানিয়ে 22 লাখ টাকা দাবি করেছিলেন এই কর্মকর্তা। এ বিষয়ে দুদকের দুর্নীতি বিষয়ক গণশুনানিতে অভিযোগ তোলায় ক্ষিপ্ত হয়ে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ করেন এক যুবক। ইমাদুল ইসলাম তুহিন আমার কাছে 22 লক্ষ টাকা দাবি করে আমাদের বাড়ি ভাঙচুর করছে। প্রথমে সিসি ক্যামেরা ভাঙছে, আলমারি ভেঙে কাগজপত্র নিয়ে গেছে, স্বর্ণ অলংকার নিয়ে গেছে, টাকা নিয়ে গেছে। ওনারা এক হিসেবে এটা আমি মনে করি ডাকাতি করছে। এই কর্মকর্তার বিরুদ্ধে উপশহর ইউনিয়ন এলাকার চৌকিদার পল্লীর 12টি পরিবারের কাছ থেকে 70 লাখ টাকা নেয়ার অভিযোগও আছে। ভুক্তভোগীরা বলছেন, বর্তমান আবাসস্থল স্থায়ীকরণের আশ্বাসে টাকা দিলেও তাদের ঘরবাড়িতে বুলডোজার চালানো হয়। ওনার ফ্ল্যাট রয়েছে 1 নম্বর সেক্টরে এবং 10 তলা বিল্ডিং এ তার ফ্ল্যাট আছে। ফ্যাসিস্ট সরকারের আমলে বালি উত্তোলন করেছিল, সারা পৃথিবীর লোক জানে। এনজিও থেকে লোন তুলে আমরা তাকে 70 লক্ষ টাকা দিলাম, আমরা 4 জন। সে তোলের গতি এত দ্রুত ভাঙলো আমাদের বাসাগুলো, আমরা মাল সামান কিছু বের করতে পারিনি। এছাড়া অবৈধ সম্পদ অর্জন, গৃহায়ণের গাছ কেটে বিক্রি, অবৈধ বালি উত্তোলন সহ নানা অনিয়মের অভিযোগ ইমদাদুল ইসলামের বিরুদ্ধে। অবৈধ অর্থে 1 নং সেক্টরে 5 কাঠা জমির ওপর করেছেন প্রাচীর বেষ্টিত বিশালাকার বাড়ি। গৃহায়ণ কর্তৃপক্ষের 10 তলা ভবনেও তার নামে ফ্ল্যাট রয়েছে। প্রভাব খাটিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাশে তিনি 5 শতকের একটি প্লটও বাগিয়েছেন বলে অভিযোগ উঠেছে। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে সটকে পড়েন এই কর্মকর্তা। মুঠোফোন বন্ধ রেখে নানা অজুহাতে আত্মগোপনে রয়েছেন তিনি। পরে হোয়াটসঅ্যাপে তাকে পাওয়া গেলেও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। সাংবাদিকতার বিষয় থাকে বা অফিসের কোনো বক্তব্যের বিষয় থাকে, সেক্ষেত্রে আসলে আমি বক্তব্য দেওয়ার জন্য এন্টাইটেল না, বুঝতে পারছেন। এর আগে গত 17 মে প্রশ্নবিদ্ধ উচ্ছেদ অভিযান ও প্রশাসনিক কর্মকর্তার অনিয়মের ব্যাপারে বক্তব্য নিতে গেলে গৃহায়ণ কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী তাতে বাদ সাধেন। এই সুযোগটাই কাজে লাগাচ্ছেন ইমাদুল ইসলাম তুহিন। মনোযোগ ভরায় তার সাথে আপনি কথা বলে যে তথ্য লাগবে উনি আপনাকে দিবেন।
তাছাড়া আমাদের কোনো অফিসার মিডিয়ায় কোনো বক্তব্য দেওয়ার সুযোগ নেই। অপরদিকে উচ্ছেদের শিকার বাসিন্দাদের অভিযোগ উড়িয়ে দিয়ে নির্বাহী প্রকৌশলীর দাবি, মেয়াদ শেষ হওয়ায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে এবং 5 একর জমি উদ্ধার করা হয়েছে। বলেন, অভিযানের ব্যয়ও ম্যানেজ করতে হয় গৃহায়ণ কর্তৃপক্ষের। উচ্ছেদের সাথে সংশ্লিষ্ট আমরা যারা থাকি, এটা আমরা নোটিশ দিয়েছি, মাইকিং করতেছি। এই ধরনের অভিযানটা আমরা সীমিত খরচ পাই, আমাদেরকে ম্যানেজ করে নিতে হয়। অভিযোগ পাল্টা অভিযোগের মাঝে ঘরহারা পরিবারগুলোর মাথা গোঁজার ঠাঁই ফিরিয়ে দেয়া এবং তদন্ত করে গৃহায়ণ কর্তৃপক্ষের প্রশাসনিক কর্মকর্তার বিচারের দাবি স্থানীয়দের। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। লোডশেডিং কিংবা তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। সাগরে মাছ ধরার উপর টানা 58 দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আগামীকাল। দীর্ঘদিন অপেক্ষার পর আবারও সাগরে নামার প্রস্তুতি নিচ্ছেন উপকূলের জেলেরা। জাল মেরামত, ট্রলার প্রস্তুত সহ শেষ মুহূর্তের ব্যস্ততায় সময় পার করছেন তারা। সংশ্লিষ্টদের আশা, ভারতের সঙ্গে মিল রেখে নিষেধাজ্ঞা কার্যকর করায় এবার সাগরে ঝাঁকে ঝাঁকে ইলিশ সহ নানা প্রজাতির মাছ মিলবে। পিরোজপুরের বিভিন্ন ঘাটে সারিবদ্ধভাবে নোঙ্গর করে রাখা হয়েছে মাছ ধরার ট্রলার। মৎস্য অবতরণ কেন্দ্রগুলো এখনো অনেকটাই নীরব, তবে জেলেদের ব্যস্ততা থেমে নেই। কেউ পুরনো জাল মেরামত করছেন, কেউ নতুন জাল প্রস্তুত করছেন, আবার কেউ ট্রলারের ইঞ্জিন ও প্রয়োজনীয় সরঞ্জাম পরীক্ষা করে নিচ্ছেন। নিষেধাজ্ঞা শেষ হলেই সাগরে পাড়ি জমাবেন তারা। গত প্রায় 2 মাস সাগরে ইলিশ সহ সামুদ্রিক মাছের বংশবিস্তার, উৎপাদন ও সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে মাছ ধরা বন্ধ থাকায় অনেক জেলে পরিবারগুলোকে আর্থিক সংকটে পড়তে হয়েছে। তবুও সামুদ্রিক মাছের নিরাপত্তা প্রজননের স্বার্থে সরকারি নির্দেশনা মেনে চলেছেন তারা। এখন নিষেধাজ্ঞা শেষ হওয়ায় নতুন স্বপ্ন দেখছেন জেলেরা। তাদের প্রত্যাশা, এবার সাগর থেকে ফিরবেন ভরা ট্রলার নিয়ে। আমাদের প্রস্তুতি নিচ্ছে, আমাদের জেলেরা সাগরে যাবে মাছ ধরতে। গত বছরও 60 দিনের পরে যাই আমরা কাঙ্ক্ষিত মাছ পাইনি, এবছরও কি হবে উপরওয়ালাই জানে। তবে সাগরে ট্রলিং জাহাজ যদি বন্ধ হয়, আমি মনে করি আমাদের মাছের আর অভাব হবে না। আশা করি ইনশাল্লাহ মাছ পোনা পাবো। আমরা দেনাবানা হয়েছে, এগুলো কাটতে যাবে। এই মাছ পোনা পাইলে অনেক উপকৃত হবো আমরা জেলেরা। দেনাটা বুঝতে পারলে আমরা মনটা খুশি থাকবে, যদি না পাই আল্লাহ ছাড়া কেউ জানে কি আমাদের। পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে মিল রেখে মাছ ধরার নিষেধাজ্ঞা দেয়ায় এবছর ভালো পরিমাণের মাছ মিলবে বলে জানান মৎস্য কর্মকর্তা। নিষেধাজ্ঞা 11 জুন সম্পন্ন শেষ হবে। এরপরে তারা জেলেরা সকল প্রস্তুতি তাদের সম্পন্ন। তারা জেলেরা নিষেধাজ্ঞা শেষে ব্রিডিং পিরিয়ড শেষ হওয়ার হলে সাগরে পর্যাপ্ত পরিমাণে ইলিশ সহ বিভিন্ন রকম মাছের প্রাচুর্য দেখা দেবে বলে আমরা মনে করি, এবং তারা ভরপুর মাছ পাবে। 58 দিনের বিরতির পর আবারও প্রাণ ফিরে পেতে যাচ্ছে উপকূলের মৎস্য ঘাটগুলো। জেলেদের আশা, নিষেধাজ্ঞা চলাকালীন সময় তাদের যে ক্ষতি হয়েছে তার পুরোটাই তারা এবার কাটিয়ে উঠতে পারবে। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। লাইসেন্স ছাড়াই 17 বছর ধরে চালাচ্ছেন বিমান। প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই 900টিরও বেশি ফ্লাইট পরিচালনার অভিযোগ উঠেছে এয়ার কানাডার এক পাইলটের বিরুদ্ধে। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এভিয়েশন বিশেষজ্ঞরা। লাইসেন্স ছাড়াই 17 বছর ধরে শত শত আন্তর্জাতিক ফ্লাইট চালিয়েছেন কানাডার এক বিমান চালক। অবিশ্বাস্য মনে হলেও সিনেমা স্টাইলের এই ঘটনাটি ঘটিয়েছেন 59 বছর বয়সী সাবেক এয়ার কানাডার ক্যাপ্টেন জিওফ্রে ওয়াল। অন্টারিও পুলিশ জানায় 2009 থেকে 2025 সাল পর্যন্ত প্রায় 900টি ফ্লাইটে লাখ লাখ যাত্রী নিয়ে দিব্যি উড়ে বেরিয়েছেন এ ভুয়া ক্যাপ্টেন। তার সাধারণ বাণিজ্যিক লাইসেন্স থাকলেও বড় বাণিজ্যিক বিমান চালানোর সর্বোচ্চ সনদ এয়ারলাইন ট্রান্সপোর্ট পাইলট লাইসেন্স ছিল ভুয়া। ভুয়া সনদ দিয়েই পার পেয়ে গেছেন তিনি। এ মামলার অভিযোগগুলো জননিরাপত্তার জন্য তৈরি ব্যবস্থাগুলোকে পাশ কাটানোর ইঙ্গিত দেয়। যখন এমনটা ঘটে তখন জবাবদিহিতা অপরিহার্য। অভিযোগের দায়ে আটক করা হয়েছে সাবেক ওই পাইলটকে। তার বিরুদ্ধে করা হয়েছে প্রতারণার মামলা। অবশ্য এয়ার কানাডার দাবি, প্রতি 6 মাস অন্তর যে প্রশিক্ষণ, সেখানে সেই পাইলট বেশ দক্ষতার পরিচয় দেন। তাই যাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার বিষয়টিও নাকচ করে দিয়েছে প্রতিষ্ঠানটি।
তবে প্রশ্ন উঠছে অন্য জায়গায়। এত বড় এয়ারলাইন্স ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিয়ে 17 বছর জালিয়াতি চলল কিভাবে? এভিয়েশন বিশেষজ্ঞদের মতে এটি একটি চরম উদ্বেগজনক ঘটনা। এই ঘটনাটি লাইসেন্স যাচাই ও তদারকি ব্যবস্থার দুর্বলতাকেই আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বলে মনে করছেন তারা। নিউজ ডেস্ক, দেশ টিভি। কোরবানির ঈদের আগে বিশ্বজুড়ে ঝড় তোলা বাংলাদেশের আলোচিত সেই সাদা মহিষটির জায়গা এখন মিরপুর জাতীয় চিড়িয়াখানায়। মাথার উপর সোনালী চুলের ঝুঁটির কারণে ডোনাল্ড ট্রাম্প নাম দেয়া ওই মহিষ ভাইরাল হয়েছিল সামাজিক মাধ্যমে। সরকারি হস্তক্ষেপে ঈদের আগের দিন সেটিকে সরিয়ে নেওয়া হয় চিড়িয়াখানায়। এখন কেমন আছে চিড়িয়াখানার এই নতুন প্রেসিডেন্ট, জানবো প্রতিবেদনে। মাথার ওপর সোনালী চুলের ঝুঁটি, গায়ের রঙও আর 10টা মহিষের মতো কালো নয়, একেবারে ধবধবে সাদা। নাম তার ডোনাল্ড ট্রাম্প, তবে কোনো ক্ষমতাধর ব্যক্তি নন, সে এক ভাইরাল অ্যালবিনো মহিষ। গত কোরবানির ঈদে হাটে তোলার পর নেট দুনিয়ায় রীতিমতো শোরগোল ফেলে দেয় এই মহিষ। তাকে দেখতে রীতিমতো পঙ্গপালের মতো মানুষের ভিড় জমে যায়। ক্যামেরা আর মোবাইলের অবিরাম ফ্ল্যাশের আলোয় এক পর্যায়ে চরম শারীরিক ও মানসিক চাপে পড়ে যায় প্রাণীটি। পরিস্থিতি বেগতিক দেখে ঈদের ঠিক আগের দিন সরকারি নির্দেশে মহিষটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মিরপুর জাতীয় চিড়িয়াখানায়। আর তাতেই কোরবানির হাত থেকে বেঁচে যায় ডোনাল্ড ট্রাম্প। প্রায় 2 সপ্তাহ পর নতুন ঠিকানায় এখন অনেকটাই শান্ত এই রাজকীয় অতিথি। বিশাল খাঁচায় ভিআইপি সেবার কমতি নেই। সার্বক্ষণিক ফ্যান, চট আর মশারির পাশাপাশি চলছে বিশেষ কেয়ারটেকারদের কড়া নজরদারি। ঈদের দিন থেকেই এই মহিষকে দেখতে চিড়িয়াখানায় উপচে পড়া ভিড়। অন্য খাঁচার প্রাণীদের চেয়ে রাজকীয় হালে থাকা দেখে রসিকতা করতে ছাড়ছেন না দর্শনার্থীরাও। আসলাম ডোনাল্ড ট্রাম্পকে দেখতে, পরে আইসা দেখি তারে ফ্যান পাখা, তারপরে মানুষ একজন 24 ঘন্টায় গোসল করায়। অনেকে ভালো লাগলো দেখলাম। মশারি টশারি খুব স্পেশাল যত্নে আছে। আশা করি খবর যদি আমি প্রেসিডেন্ট পর্যন্ত পৌঁছায় উনিও খুশি হবেন। বাংলাদেশে অ্যালবিনো বা সাদা মহিষ অত্যন্ত বিরল, তবে বিরল শারীরিক বৈশিষ্ট্যের চেয়েও অদ্ভুত নামকরণই বিশ্বজুড়ে খ্যাতি এনে দিয়েছে এই অ্যালবিনো মহিষটিকে। নিউজ ডেস্ক, দেশ টেলিভিশন। এবার ফিয়েরা বিশ্বকাপ ডায়েরি। বিশ্বকাপের ইতিহাস, ঐতিহ্য আর গৌরবের অন্যতম এক পরিচায়ক মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়াম। ইতিহাসের প্রথম ভেন্যু হিসেবে 3 বার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ আয়োজনের কীর্তি গড়তে যাচ্ছে ঐতিহাসিক এই স্টেডিয়াম। 1970 ও 1986 পর 2026 বিশ্বকাপের শুরুটাও হবে চমৎকার এই স্টেডিয়ামে। মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হবে গ্রেটেস্ট শো অন আর্থ। একে একে শেষ হয়ে এসেছে অপেক্ষার প্রহর। বছর গড়িয়ে মাস, মাস গড়িয়ে সপ্তাহ, সপ্তাহ শেষে দিনের পরিক্রমার অবসান। বিশ্বকাপের উন্মাদনার সামনে দাঁড়িয়ে পুরো বিশ্ব। মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামের সবুজ গালিচায় শুরু হবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ, যে স্টেডিয়ামে মিশে আছে বিশ্বকাপের ইতিহাস, ঐতিহ্য আর গৌরবের উপাখ্যান। এস্তাদিও আজতেকা। বিশ্বকাপের ইতিহাস লিখতে বসলে যে স্টেডিয়ামকে জায়গা দিতে হবে আলাদা এক অধ্যায়ে। কেন এমনটা বলছি? বিশ্বকাপের মঞ্চে আর কোনো স্টেডিয়ামের নেই এত গৌরবময় ইতিহাস। আজতেকা বিশ্বের প্রথম ভেন্যু যেখানে তৃতীয়বারের মতো বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ মাঠে করাবে। 1970 ও 1986 পর 2026 বিশ্বকাপের কিক অফ হবে আজতেকার সবুজ গালিচায়। 1966 বিশ্বকাপের বছরেই উদ্বোধন করা হয় ফুটবলের অন্যতম আইকনিক এই স্টেডিয়ামের। মেক্সিকান স্থপতি পেদ্রো রামিরেজ ভাস্কেজ ও রাফায়েল মিজারেজ আলকেরেকার সুনিপুণ নকশার প্রতিফলন আজতেকা। 1970 বিশ্বকাপ দিয়ে শুরু হয় এই স্টেডিয়ামের বিশ্বকাপ যাত্রা। সমুদ্রপৃষ্ঠ থেকে 2200 মিটার উচ্চতায় অবস্থিত এই স্টেডিয়ামের ধারণ ক্ষমতা প্রায় 87,000। লাতিন আমেরিকার সবচেয়ে বড় এই স্টেডিয়াম বিশ্বের 8ম বৃহত্তম। মেক্সিকো রাজধানী মেক্সিকো সিটির দক্ষিণে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এস্তাদিও আজতেকা কেবল একটি স্টেডিয়াম নয়, এটি ফুটবল কিংবদন্তিদের কীর্তির সাক্ষী। পেলে থেকে দিয়েগো ম্যারাডোনা, বিশ্বকাপের সবচেয়ে স্মরণীয় মুহূর্তগুলোর জন্ম হয়েছে আজতেকায়। 1970 সালে পেলের 3য় শিরোপা, 86-তে ম্যারাডোনার হ্যান্ড অফ গড থেকে গোল অফ দ্য সেঞ্চুরি আর বিশ্বকাপ জয়। অমরত্বের সূতিকাগার এই আজতেকা স্টেডিয়াম।
2026 বিশ্বকাপে এস্তাদিও আজতেকায় অনুষ্ঠিত হবে মূল উদ্বোধনী অনুষ্ঠান ও উদ্বোধনী ম্যাচ, যেখানে লড়বে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচের পাশাপাশি গ্রুপ পর্বের আরও 2টি ম্যাচ ও নকআউটের 2টি ম্যাচ আয়োজন করবে এই স্টেডিয়াম। বিশ্বকাপের জন্য নতুন রূপে সেজেছে আজতেকা, সংস্কার করা হয়েছে ব্যাপক। বিশ্বকাপ সামনে রেখে নামে বদল এসেছে আজতেকা স্টেডিয়ামের। এস্তাদিও বানরতে নামে পরিচিতি পাবে স্টেডিয়ামটি। নামের বদল আসলেও পরিবর্তন হবে না ইতিহাসের। পেলে ম্যারাডোনার অমরত্বের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই স্টেডিয়াম কি এবারও কাউকে কিংবদন্তি বানাবে? আহমেদ নাহিদ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। ঘড়ির কাঁটার টিকটিক শব্দ জানান দিচ্ছে অপেক্ষার অবসান হতে চলেছে। আজ পর্দা উঠতে যাচ্ছে ক্রীড়া বিশ্বের সবচেয়ে জাঁকজমকপূর্ণ আসর ফিফা বিশ্বকাপ 2026-এর। ইতিহাসের সবচেয়ে বড় এই ফুটবল মহাযজ্ঞের যৌথ আয়োজক উত্তর আমেরিকার 3 প্রতিবেশী যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা। 42 দিনের এই ফুটবল যুদ্ধকে কেন্দ্র করে বিশ্বজুড়ে এখন টান উত্তেজনা। ইতিহাসে প্রথমবারের মতো 3 দেশের মোট 16টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপ। 48টি দেশ 12টি গ্রুপে ভাগ হয়ে মাঠে নামবে বিশ্বকাপে। ম্যাচ সংখ্যাও এবার রেকর্ড 104টি। অতীতে যুক্তরাষ্ট্র মেক্সিকো বিশ্বকাপ আয়োজন করলেও এবারই প্রথম ঘরের মাঠে বিশ্বকাপ দেখবে কানাডা। 11 জুন মেক্সিকোর ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে মেক্সিকো দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ম্যাচ দিয়ে শুরু হবে মাঠের লড়াই। আর 19 জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মেগা ফাইনালের মধ্য দিয়ে নামবে এই আসরের পর্দা। শুধু মাঠের লড়াই নয়, এবার উদ্বোধনী অনুষ্ঠানও ভাঙবে সব রেকর্ড। 3 দেশের সমান্তরাল আয়োজিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। প্রতিটি ম্যাচের শুরুর 90 মিনিট আগে শুরু হবে জমকালো এক আয়োজন। অলিম্পিকের সফল ক্রিয়েটিভ ডিরেক্টর মার্কো বার্লির নির্দেশনায় পুরো অনুষ্ঠানের মূল থিম ফুটবলের মাধ্যমে সীমানা পেরিয়ে মানুষের ঐক্য, যেখানে প্রতিটি দেশ ফুটিয়ে তুলবে তাদের নিজস্ব সংস্কৃতি। কানাডা দেখাবে তাদের সংস্কৃতির বৈচিত্র্য, মেক্সিকো তুলে ধরবে ঐতিহ্যবাহী পাপেল পিকাডো শিল্প, আর যুক্তরাষ্ট্রের থিমে থাকবে ঝলমলে উজ্জ্বলতা। তারকাদের উপস্থিতিতে জমকালো থাকবে 3 শহরের মঞ্চ। 11 জন মেক্সিকো সিটির 16 মিনিটের উদ্বোধনী মঞ্চ কাঁপাবে শাকিরা, জে বালভিন ও লিলা ডাউন্সের মতো বিখ্যাত তারকারা। 12 জুন কানাডার টরন্টো স্টেডিয়ামে থাকবে বাংলাদেশি বংশোদ্ভূত মিউজিক ডিরেক্টর সঞ্জয়, আলানিস মরিসেট, মাইকেল বুবলে ও নোরা ফাতির মতো তারকাদের চোখ ধাঁধানো পারফরমেন্স। টিভি স্পোর্টস ডেস্ক। প্রথম ম্যাচে অনবদ্য জয়ের পর এবার মিশন সিরিজ জয়। আজ অজিবধের মহাকাব্য লিখে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা বাংলাদেশ দল বৃহস্পতিবার নামছে সিরিজ নির্ধারণী ম্যাচে। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল 11টায়। 15 বছরের অপেক্ষার অবসানটা ঘটেছে দুর্দান্ত এক জয়ের মধ্য দিয়ে। প্রায় 1.5 যুগ পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে মুখোমুখি হয়ে জয় উল্লাস দিয়ে মাঠ ছেড়েছে মেহেদী মিরাজের দল। তবে প্রথম ম্যাচ জয়ের স্বস্তি ভুলে টাইগারদের সামনে এখন মিশন নতুন এক ইতিহাস গড়া। ওয়ানডে ক্রিকেটের সুদীর্ঘ ইতিহাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে এখনো কোনো দ্বিপাক্ষিক সিরিজ জয়ের গল্প লিখতে পারেনি বাংলাদেশ। মিরপুরে চেনা কন্ডিশনে সিরিজের দ্বিতীয় ম্যাচটা জিতে এবার সেই আক্ষেপ ঘুচিয়ে নতুন এক রূপকথা লিখতে চায় শান্ত মিরাজরা। প্রথম ম্যাচে টাইগার পেসারদের পারফরম্যান্স ছিল এক কথায় নজর কাড়া। গতি ঝড়ে অজি ব্যাটারদের পরাস্ত করার পাশাপাশি 4 বছর পর দলে ফেরা মোসাদ্দেক হোসেনের রাজকীয় প্রত্যাবর্তন আত্মবিশ্বাস দ্বিগুণ করেছে বাংলাদেশের ড্রেসিং রুমে। যদিও ক্রিকেটের পরাশক্তি অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়টা মোটেও সহজ ব্যাপার নয়। প্রথম ওয়ানডেতে হারলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া অজিরা। ম্যাচের আগের দিন বাংলাদেশ দল পুরোপুরি বিশ্রামে কাটালেও মিরপুরে কঠোর প্রস্তুতিতে ঘাম ঝরিয়েছে সফরকারী অস্ট্রেলিয়া। এখন দেখার বিষয়, এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ প্রথম ঐতিহাসিক ওয়ানডে সিরিজ নিজেদের করে নিতে পারে কিনা। নাজমুস সাকিব, দেশ টিভি, ঢাকা।